হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের যাদের কিছুদিন পরেই পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউপি অথবা কেপির এক্সাম রয়েছে, তোমাদের জন্য আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন রয়েছে তোমাদের জন্য সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা নেক্সট যে কোনো স্টেটের এক্সাম দেবে। ঠিক আছে, দেখো আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, রিটা কোন দেশের সংবাদ সংস্থা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্লে লিস্টে যে সমস্ত প্রশ্ন করানো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো রিটা কোন দেশের সংবাদ সংস্থা? মনে রাখবে অপশন বি, রাশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে রিটা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড এখানে তোমরা জেনে নাও যে ফ্রান্সের এজেন্স ফ্রান্স প্রেস বা এএফপি বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা। ঠিক আছে, বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা হচ্ছে ফ্রান্সের এজেন্স ফ্রান্স প্রেস। ঠিক আছে, যেটাকে আমরা সংক্ষেপে এএফপি বলে জানি। ঠিক আছে, অ্যান্ড বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স। ঠিক আছে, মনে রাখবে রয়টার্স, যেটা ইউকেতে অবস্থিত এবং এটা কিন্তু 1851 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থা রয়টার্স। ঠিক আছে, অ্যান্ড দ্বিতীয় বৃহত্তম সংবাদ সংস্থা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রেস, অ্যান্ড তৃতীয় বৃহত্তম হচ্ছে আমাদের এই প্রাচীনতম প্রেস, যেটা হচ্ছে এজেন্স ফ্রান্স প্রেস। ঠিক আছে, যেটা ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় 1835 সালে। অ্যান্ড তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা কি? সেটা হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই। ঠিক আছে, মনে রাখবে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই, যেটা 1947 সালে নতুন দিল্লিতে কিন্তু স্থাপিত হয়। ঠিক আছে, মানে যে বছর আমাদের দেশ স্বাধীন হয়। দেখো নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন কমিটি শিক্ষা সংক্রান্ত কারণে গঠিত হয়েছিল? শিক্ষা সংক্রান্ত কারণে গঠিত হয়েছিল কোন কমিটি? তো মনে রাখবে নিম্নলিখিত কিন্তু আমাদের যশপাল কমিটি কিন্তু শিক্ষা সংক্রান্ত কাজে কিন্তু আমাদের গঠিত হয়েছিল। ঠিক আছে, এছাড়াও তোমাদের বলে দিই শিক্ষা সংক্রান্ত কিছু মোস্ট ইম্পর্টেন্ট কমিটি, সেগুলো হচ্ছে আমাদের মনে রাখবে হান্টার কমিটি, হান্টার কমিশন বা হান্টার কমিটি। ঠিক আছে, অ্যান্ড নেক্সট রয়েছে আমাদের কোঠারি কমিশন বা কোঠারি কমিটি, অ্যান্ড রয়েছে আমাদের স্যাডলার কমিশন। ঠিক আছে, অ্যান্ড রয়েছে আমাদের যশপাল কমিটি। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে এখানে বলতে কেলকার কমিটি, এটা কিসের সাথে যুক্ত ছিল? তো কেলকার কমিটি মনে রাখবে পিপিপি মডেল উন্নয়নের জন্য। ঠিক আছে, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল উন্নয়নের জন্য কিন্তু আমাদের এই কেলকার কমিটি গঠিত হয়েছিল। অ্যান্ড নানাবতী কমিটি, এটা কিন্তু গুজরাটের গোধারা কাণ্ডর তদন্তের জন্য কিন্তু এই নানাবতী কমিটি গঠিত হয়েছিল, যেটা 2002 সালে কিন্তু গঠিত হয় আমাদের জেপি নানাবতীর দ্বারা। ঠিক আছে, অ্যান্ড ভোলকার কমিটি, এটা কিন্তু গঠিত হয়েছিল মনে রাখবে তেলের বিনিময়ে খাদ্য প্রকল্পের দুর্নীতির তদন্তে। ঠিক আছে, এই ভোলকার কমিটি গঠিত হয়েছিল। দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন রয়েছে, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে আমাদের মধ্যপ্রদেশে কিন্তু কানহা ন্যাশনাল পার্ক অবস্থিত। ঠিক আছে, তোমাদের পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউপি যে কোনো এক্সামে এই সমস্ত আমাদের ইজি কোশ্চেনগুলি কিন্তু আমাদের 70% আসবে এই ইজি কোশ্চেন। ঠিক আছে, বাকি 30% কিন্তু মডারেট টু হাই লেভেলের কোশ্চেন আসবে। ঠিক আছে, তো এই ইজি প্রশ্নগুলো কিন্তু তোমাদের সকলকেই করতে হবে। তো কানহা ন্যাশনাল পার্ক মনে রাখবে মধ্যপ্রদেশ অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক। দেখো মধ্যপ্রদেশের মোস্ট ইম্পর্ট্যান্ট 12টি জাতীয় উদ্যান, যেটা মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি আমাদের জাতীয় উদ্যান অবস্থিত মনে রাখবে পুরো ভারতবর্ষের। আর মধ্যপ্রদেশের বনভূমির সংখ্যাও কিন্তু সবচেয়ে বেশি। তো মনে রাখবে মধ্যপ্রদেশে 12টি ন্যাশনাল পার্ক, সেগুলো হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, ঘুঘুয়া ফসিল ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, কুনো ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, অ্যান্ড তোমাদেরকে বলে দিই পান্না ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, সাতপুরা টাইগার রিজার্ভ। ঠিক আছে, অ্যান্ড রয়েছে আমাদের বনবিহার ন্যাশনাল পার্ক, ডাইনোসর ফসিলস ন্যাশনাল পার্ক, অ্যান্ড রয়েছে আমাদের ওমকেশ্বর ন্যাশনাল পার্ক। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট 12টি ন্যাশনাল পার্ক, দেখো এখানে ম্যাপের মাধ্যমে তোমরা সেগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, তো মধ্যপ্রদেশের খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কগুলো তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন রয়েছে, ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনাটি কোন নদীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনাটি গড়ে উঠেছে। ঠিক আছে, অ্যান্ড দেখে নাও এখানে ভাকরা নাঙ্গাল হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এটি শতদ্রু নদীর উপর অবস্থিত, এবং এটা হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্যের মধ্য দিয়ে কিন্তু অবস্থিত। ঠিক আছে, অ্যান্ড এটি হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ, যার উচ্চতা কিন্তু 225 মিটার। ঠিক আছে, অ্যান্ড সমগ্র এশিয়া জুড়ে বৃহত্তম বাঁধগুলির মধ্যে এটি, এবং এশিয়ায় কিন্তু এটা দ্বিতীয় অবস্থানে রয়েছে। ঠিক আছে, অ্যান্ড বাঁধ নির্মাণের কাজ 1963 সালে শেষ হয়। ঠিক আছে, তো মনে রাখবে এটা কিন্তু প্রশ্নে আসে যে ভাকরা নাঙ্গাল বাঁধটি কত সালে কিন্তু নির্মাণ হয়? তো মনে রাখবে এটা কিন্তু সম্পূর্ণ হয় 1963 সালে। ঠিক আছে, এটা জওহরলাল নেহরুর সময় কিন্তু স্থাপিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন?
তো মনে রাখবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মোরারজি দেশাই কিন্তু পদত্যাগ করেছিলেন। দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক তপশিলি উপজাতি বসবাস করে? সর্বাধিক তপশিলি উপজাতি মানে আমাদের এসটি ট্রাইব, মানে এসটি, ঠিক আছে, শিডিউল ট্রাইব সবচেয়ে বেশি কোথায় বসবাস করে? তো মনে রাখবে আমাদের মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এসটি বা শিডিউল ট্রাইব বসবাস করে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের 2011 সালের জনগণনা অনুসারে তপশিলি উপজাতি হলো ভারতের মোট জনসংখ্যার 8.6%, ঠিক আছে। ভারতের মোট জনসংখ্যার 8.6% হলো আমাদের তপশিলি উপজাতি। অ্যান্ড সর্বাধিক তপশিলি উপজাতি বসবাস করে মনে রাখবে মধ্যপ্রদেশে। অ্যান্ড সর্বাধিক তপশিলি উপজাতি বসবাস করে লাক্ষাদ্বীপে, মানে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু লাক্ষাদ্বীপে সর্বাধিক তপশিলি উপজাতি বসবাস করে, অ্যান্ড রাজ্যের মধ্যে কিন্তু মধ্যপ্রদেশে, ঠিক আছে। অ্যান্ড পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, নতুন দিল্লি, পদুচুরিতে 2011 সালের আদমশুমারি অনুসারে তপশিলি উপজাতির কোনো জনসংখ্যাই নেই, ঠিক আছে। তো মনে রাখবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পদুচেরিতে কিন্তু তপশিলি উপজাতি বা এসটি কিন্তু বসবাস করে না, ঠিক আছে। অ্যান্ড 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার সর্বাধিক শতাংশ সহ ভারতের রাজ্য হলো মিজোরাম, ঠিক আছে। মনে রাখবে মিজোরামে মানে আমাদের শতাংশ অনুযায়ী মিজোরামে সবচেয়ে বেশি কিন্তু তপশিলি উপজাতি বসবাস করে, ঠিক আছে। অ্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাক্ষাদ্বীপে কিন্তু সবচেয়ে বেশি তপশিলি উপজাতি বসবাস করে শতাংশ হিসেবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই উত্তরপ্রদেশ রাজ্যে তপশিলি উপজাতির ন্যূনতম অনুপাত রয়েছে, মানে আমাদের পার্সেন্টেজ হিসেবে, শতাংশ হিসেবে, এলাকা অনুসারে আমাদের উত্তরপ্রদেশে কিন্তু ন্যূনতম কিন্তু শতাংশ রয়েছে আমাদের তপশিলি জাতির, তপশিলি উপজাতির মানে এসটিদের ন্যূনতম শতাংশ রয়েছে আমাদের উত্তরপ্রদেশে, ঠিক আছে। অ্যান্ড ভারতের সর্বাধিক পরিচিত উপজাতি হলো সেগুলো কি মনে রাখবে, সেগুলো হচ্ছে গোন্ড, যেটা ভারতের সবচেয়ে বড় কিন্তু উপজাতি গোন্ড। নেক্সট রয়েছে আমাদের ভিল, সাঁথার রয়েছে, মুন্ডা রয়েছে, খাসি রয়েছে, গারো রয়েছে, অঙ্গামি রয়েছে, ভুটিয়া রয়েছে, চেঞ্জু রয়েছে, কোদাবা রয়েছে, গ্রেট আন্দামিজ উপজাতি রয়েছে, ঠিক আছে। এগুলো সমস্তই কিন্তু আমাদের সবচেয়ে বড় বড় উপজাতি আমাদের ভারতবর্ষের, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই সবচেয়ে বেশি তপশিলি জাতি বা এসসি জনসংখ্যা রয়েছে কিন্তু আমাদের উত্তরপ্রদেশে, ঠিক আছে। অ্যান্ড সবচেয়ে বেশি শতাংশ অনুযায়ী এসসি জনসংখ্যা রয়েছে আমাদের পাঞ্জাবে, ঠিক আছে। অ্যান্ড রাজ্যের মোট জনসংখ্যার মধ্যে কিন্তু এসসি জনসংখ্যার সর্বনিম্ন শতাংশ রয়েছে কিন্তু আমাদের মিজোরামে, ঠিক আছে। আমাদের এসসি জনসংখ্যার সর্বনিম্ন শতাংশ রয়েছে মিজোরামে, মনে রাখবে। অ্যান্ড অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এগুলোতে কিন্তু আমাদের তপশিলি জাতি কিন্তু জনসংখ্যায় নেই, ঠিক আছে, মনে রাখবে। দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? মনে রাখবে বেঙ্গালুরু বা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়াতে কিন্তু আমাদের, বা গার্ডেন সিটি অফ ইন্ডিয়াতে কিন্তু আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কিন্তু স্থাপিত হয়, ঠিক আছে, মানে প্রতিষ্ঠিত। ভারতের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানের নাম কি? মনে রাখবে ভারতের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানের নাম হচ্ছে পরমবীর চক্র, ঠিক আছে। অ্যান্ড ভারতের সর্বোচ্চ সম্মানের নাম কি? ভারতের সর্বোচ্চ সম্মানের নাম হচ্ছে আমাদের ভারতরত্ন, ঠিক আছে, যেটা 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। আমাদের বিভিন্ন শ্রী পুরস্কার যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, ঠিক আছে, পদ্ম পুরস্কার এগুলা এবং ভারতরত্ন পুরস্কার এটা কিন্তু 1954 সাল থেকে দেওয়া শুরু হয়, মনে রাখবে। অ্যান্ড ঠিক আছে, অ্যান্ড সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতের আমাদের সেটা হচ্ছে ভারতরত্ন। অ্যান্ড সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হচ্ছে আমাদের পরমবীর চক্র, মনে রাখবে। দেখো সলমান রুশদি নিম্নলিখিত কোন গ্রন্থটির জন্য বুকার পুরস্কার পেয়েছেন? তো মনে রাখবে সলমান রুশদি কিন্তু মিডনাইট চিলড্রেন্স গ্রন্থের জন্য কিন্তু বুকার পুরস্কার পেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেন্ট্রালের এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। মনে রাখবে তোমরা আমাদের সলমান রুশদির লেখা খুব গুরুত্বপূর্ণ কিছু বই, সেগুলো হচ্ছে মিডনাইট চিলড্রেন্স, সেম বা লজ্জা, দ্য স্টার্টনিক ভার্স, ঠিক আছে, রয়েছে ইমাজিনারি হোমল্যান্ডস, দ্য মুডস লাস্ট সাই, রয়েছে আমাদের দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট, ঠিক আছে। অ্যান্ড তিনি মিডনাইট চিলড্রেন্স যেটা লেখেন তিনি 1981 সালে, ঠিক আছে। এটার জন্য তিনি কিন্তু বুকার পুরস্কার জিতেছেন এবং তার সবচেয়ে পরিচিত কাজ হলো দ্য স্টার্টনিক ভার্স, ঠিক আছে। তার স্টার্নিক ভার্সেস 1988 সালে এটা প্রকাশ পায় এবং এটা হচ্ছে তার সবচেয়ে কিন্তু জনপ্রিয় পুরস্কার, মানে জনপ্রিয় কাজ। দেখো কোন ভারতীয় প্রথম বুকার পুরস্কার পান? কোন ভারতীয় প্রথম বুকার পুরস্কার পান? মনে রাখবে ভিএস নয়পাল প্রথম কিন্তু বুকার পুরস্কার পান, ঠিক আছে। তোমাদেরকে বলে দিই ভিএস নয়পাল হচ্ছে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। তো তিনি হচ্ছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি কিন্তু বুকার পুরস্কার পেয়েছিলেন। বাট কিন্তু প্রথম ভারতীয় অরুন্ধতী রায় কিন্তু প্রথম বুকার পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। প্রথম মহিলাকে যে বুকার পুরস্কার পান তিনি হচ্ছেন অরুন্ধতী রায়, ঠিক আছে, যিনি 1997 সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। মনে রাখবে 1997 সালে তিনি পেয়েছিলেন। ম্যান বুকার পুরস্কার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদা সম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত হয়। সাহিত্যের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার এবং এটা কিন্তু ইংরেজি ভাষা সাহিত্যের জন্য দেওয়া হয়। এবং মনে রাখবে
সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। ঠিক আছে, বুকার পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন পিএইচ নিউবি, যিনি 1969 সালে তার উপন্যাস সামথিং টু আনসার ফরের জন্য কিন্তু এই বুকার পুরস্কার পান। ঠিক আছে, তো বুকার পুরস্কার প্রথম কে পান? 1969 সালে পিএইচ নিউবি। ঠিক আছে, দেখো 11 নম্বর প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর আমলে পোখরানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল? তো মনে রাখবে, প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল পোখরানে ইন্দিরা গান্ধীর সময়। ঠিক আছে, দেখো ভারতের একমাত্র যে অঙ্গরাজ্যটির নিজস্ব সংগঠন আছে সেটি হলো, তো মনে রাখবে আমাদের ভারতের অঙ্গরাজ্যের মধ্যে কিন্তু জম্মু কাশ্মীরের কিন্তু, যেটা বর্তমানে কিন্তু অঙ্গরাজ্য নয়, এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো মনে রাখবে তাদের কিন্তু নিজস্ব সংগঠন রয়েছে, তাদের নিজস্ব কিন্তু পার্লামেন্ট রয়েছে। ঠিক আছে, নেক্সট, চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত? চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত? তো মনে রাখবে চীনের প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1500 মাইল। ঠিক আছে, চীনের প্রাচীর যেটা হচ্ছে আমাদের মানুষের তৈরি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য হচ্ছে চীনের মহাপ্রাচীর। ঠিক আছে, এই প্রাচীর উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার। ঠিক আছে, এটার দৈর্ঘ্য প্রায় হচ্ছে আমাদের 1500 মাইল বা 8851 কিলোমিটার। ঠিক আছে, আমাদের মনে রাখবে হিমালয়ের উচ্চতা হচ্ছে কত? 8848 মিটার, যেটা কিন্তু বর্তমানে বেড়েছে একটু। অ্যান্ড মনে রাখবে চীনের প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8851 কিলোমিটার, যেটা প্রায়, যাদের দৈর্ঘ্য প্রায় একই রকম। ঠিক আছে, এটা শুরু হয়েছে, চীনের প্রাচীর শুরু হয়েছে মনে রাখবে সাংহাই পাস থেকে, চীনের সাংহাই পাস থেকে এটি শুরু হয় এবং শেষ হয় লোপনুন নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ শুরু হয় কিন্তু 208 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে নয়। ঠিক আছে, দেখো নেক্সট, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? তো মনে রাখবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচেতা কৃপালিনী। ঠিক আছে, যিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন। ঠিক আছে, সরোজিনী নাইডু কিন্তু উত্তরপ্রদেশের প্রথম কিন্তু আমাদের রাজ্যপাল ছিলেন। ঠিক আছে, মনে রাখবে কিরণ বেদি ছিলেন ভারতের প্রথম কিন্তু আইপিএস অফিসার, মহিলা আইপিএস অফিসার। অমৃতা কাউর ছিলেন কি? অমৃতা কাউর কিন্তু আমাদের মন্ত্রী পরিষদের প্রথম অধিষ্ঠিত মহিলা ছিলেন। ঠিক আছে, জওহরলাল নেহরুর সময় কিন্তু মন্ত্রী পরিষদের প্রথম অধিষ্ঠিত মহিলা, যিনি কিন্তু প্রথম আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো মনে রাখবে অমৃতা কাউর কিন্তু আমাদের ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, অ্যান্ড তিনি প্রথম কিন্তু মহিলা মন্ত্রী ছিলেন। ঠিক আছে, ভারতের মন্ত্রী পরিষদের, অ্যান্ড তিনি কিন্তু ভারতের মন্ত্রী পরিষদের প্রথম কিন্তু আমাদের খ্রিস্টান ছিলেন তিনি এবং জন মাথায়। ঠিক আছে, জওহরলাল নেহরুর সময় প্রথম যে ভারতীয় মন্ত্রী পরিষদ গঠিত হয়, তো তখন কিন্তু আমাদের জন মাথায় এবং অমৃতা কাউরেই কিন্তু দুজন খ্রিস্টান ছিলেন। ঠিক আছে, মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, মালহোত্রা কমিটি কোন প্রসঙ্গে গঠিত হয়? মালহোত্রা কমিটি কোন প্রসঙ্গে গঠিত হয়? তো মনে রাখবে আমাদের বিমা বেসরকারীকরণের জন্য কিন্তু মালহোত্রা কমিটি গঠিত হয়েছিল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে 1993 সালে সরকার আরবিআই প্রাক্তন গভর্নর আর.এন মালহোত্রার সভাপতিত্বে এই কমিটি গঠন করে, যাতে বিমা খাতের সংস্কারের সুপারিশ করা হয়। ঠিক আছে, অ্যান্ড উদ্দেশ্য ছিল আর্থিক খাতের সুপারিশ সংস্কারের পরিপূরক। ঠিক আছে, এটার উদ্দেশ্য ছিল। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন জন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী? ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে? তিনি হচ্ছেন অপশন ডি, গুলজারিলাল নন্দ হচ্ছে ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী। ঠিক আছে, মনে রাখবে। দেখো নন্দ 13 দিনের জন্য দুবার ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, 13 দিনের জন্য তিনি কিন্তু দুবার ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার তিনি 1964 সালে আমাদের জওহরলাল নেহরুর মৃত্যুর পর কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হন, এবং তারপরে দ্বিতীয়বার 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর কিন্তু প্রধানমন্ত্রী হন। ঠিক আছে, মনে রাখবে। তিনি 1997 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পান। ঠিক আছে, তো গুলজারিলাল নন্দ ভারতরত্ন কবে পান? তিনি হচ্ছেন 1997 সালে। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড ভারতরত্ন পুরস্কার 1997 সালে কারা কারা পান? তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম, গুলজারিলাল নন্দ অ্যান্ড অরুণা আসফ আলী। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, ভারতের কোন রাজ্যে প্রথম প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়? তো মনে রাখবে সিকিমে কিন্তু প্রথম ভারতের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়। ভারতের বর্তমানে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? তো মনে রাখবে ভারতে বর্তমানে কিন্তু 34টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। সাহারা আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? তো মনে রাখবে মুম্বাই অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি সাহারা আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত, যেটাকে কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর বলেও জানা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, বন্দুকের নলই ক্ষমতার উৎস বলেছেন কি? কে বলেছেন বন্দুকের নলই ক্ষমতার উৎস? মাও জে দং বলেছেন বন্দুকের নলই ক্ষমতার উৎস। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। তোমরা ক্লাসটি কেমন লাগলে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, এরপরের দিন থেকে কিন্তু আমরা রেগুলার ক্লাস নিয়ে আসবো। তো তার জন্য তোমরা নিশ্চয়ই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অ্যান্ড ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, ওকে ভাই, সকল ভালো থেকো। ঠিক আছে, ওকে ভাই, গুড নাইট।